হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো দেবের লেটেস্ট সিনেমা ব্যোমকেশ ও দুর্গ রহস্য নিয়ে, যেটা কিন্তু অলরেডি আগের সপ্তাহে রিলিজ করে গেছে। তো অবশেষে এতদিন পর এই ফিল্মটা আমি দেখার সুযোগ পেলাম। তো অনেক লেটে রিভিউ করছি, বাট নেভারদিলেস ফিল্মটা দেখার খুবই ইচ্ছা ছিল এবং সেটা দেখলাম আমি। তো আমার ব্যোমকেশ ও দুর্গ রহস্য কীরকম লাগলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে এরকম রিভিউ, রিয়াকশন, অনেক রকম আপডেটস কিন্তু তোমরা চ্যানেলটার মধ্যে পেতে থাকবে। তো চলো এবার রিভিউটা শুরু করা যাক। বাট তার আগে বলে রাখি, এই ভিডিওটার মধ্যে কিন্তু স্পয়লার হতে চলেছে, কারণ অনেক দিন হয়ে গেছে ফিল্মটা রিলিজ করেছে এবং আমি আশা করছি তোমরা অনেকেই মেজরিটি হয়তো ফিল্মটা দেখে নিয়েছো। তো যদি তোমরা মুভিটা দেখে থাকো তাহলে রিভিউটা পুরো দেখো, এবং যদি মুভিটা না দেখে থাকো এখনও অবধি, তাহলে আমি বলবো আগে মুভিটা দেখে নাও, তারপরে ভিডিওটা অবশ্যই দেখো। তো ব্যোমকেশ ও দুর্গ রহস্য, বা বলা যেতে পারে দেবের নতুন একটা পরীক্ষা, নতুন একটা চ্যালেঞ্জিং রোল অ্যাজ আ ব্যোমকেশ, সেটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন দিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি ছিল। ইভেন আমি যে আগে পোক্ত দেব ভক্ত ছিলাম, ইভেন এখনও দেব ভক্ত আছি, আমি নিজেও এক্সাইটেড ছিলাম যে দেব এই নতুন চ্যালেঞ্জটা কীভাবে তিনি নেবেন। কারণ ব্যোমকেশ এমনই একটা ক্যারেক্টার যেটাকে পর্দায় ফুটিয়ে তোলাটা কিন্তু চারটেখানি কথা না, এবং এমন একটা ক্যারেক্টার যেটাকে যদি তুমি ভালোভাবে ফুটিয়ে না তুলতে পারো তাহলে কিন্তু বস ট্রল, ব্যাকল্যাশ কিন্তু অবশ্যই হবে। বাট এই ফিল্মটা দিয়ে দেব কিন্তু পরীক্ষায় পুরোপুরি পাশ করে গেছে। হ্যাঁ, আমার কাছে কিন্তু এই পরীক্ষায় দেব পাশ করে গেছে। তো এই ফিল্মটা দিয়ে ব্যোমকেশের একটা নতুন দিক কিন্তু দেব একটা বলা যেতে পারে উন্মোচন করলো। একটা নতুনভাবে কিন্তু আমরা ব্যোমকেশকে দেখতে পেলাম, এবং ব্যোমকেশের এখন অবধি আমরা যেরকম ওয়েব সিরিজ বা মুভি দেখে এসেছি, সেখান থেকে ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুভিটার যে মেকিংটা, যে এক্সিকিউশন বা যে ডিরেক্টরের ভিশনটা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে। এবং এরকম এক্সিকিউশন কিন্তু ব্যোমকেশের আগে আমরা কোনো কন্টেন্ট দেখিনি, যেটা কিন্তু এই ফিল্মটা ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট বলা যেতে পারে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে দেখানো হচ্ছে যে একটা দুর্গ আছে, সেই দুর্গতে একজন মারা যাবে, এবং ওখানে অনুমান করা হচ্ছে যে সাপের কামড়ে হয়তো সে মারা গেছে। তো এবার ওখানকার যে পুলিশ ইন্সপেক্টর, সে ব্যোমকেশকে ডাকবে এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করার জন্য, কারণ পুলিশ অফিসারের কিন্তু একটা সন্দেহ হচ্ছিল। তো এবার ব্যোমকেশ যখন আস্তে আস্তে ইনভেস্টিগেশনটা শুরু করবে, পরিবারের সকলের সাথে তিনি কথাবার্তা বলা শুরু করবেন, এবং আস্তে আস্তে অনেক কিছু তিনি যখন জানতে পারবেন, তো আলটিমেটলি এই যে খুনগুলো যে হচ্ছে, সেটা কি সত্যি সাপের কামড়ে হচ্ছে নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে, এবং প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সদের কীরকম চিন্তাধারা একে অপরের প্রতি, এবং ওই ফ্যামিলির মধ্যে যে সম্পত্তি নিয়ে যে একটা যে টানাপোড়েন লেগে আছে, তার জন্যে কি এরকম অবনতিগুলো ঘটছে। তো এই রহস্যগুলো যখন ব্যোমকেশ কীভাবে বার করবে, সেই জিনিসটাই কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে, এবং সেটা জানতে গেলেই কিন্তু তোমাদের ব্যোমকেশ ও দুর্গ রহস্য মুভিটা দেখতে হবে। তো গল্পের বইটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমরা অলরেডি স্টোরিটা জানো। আমি যেহেতু গল্পটা পড়িনি এখনও অবধি, আমি যবে থেকে শুনেছিলাম এই মুভিটা আসছে, আমি গল্পটা পড়িনি। ইভেন আমি সানডে সাসপেন্সও শুনিনি, সানডে সাসপেন্সেও কিন্তু ব্যোমকেশ ও দুর্গ রহস্য গল্পটা আছে। কারণ আমি আগে এই মুভিটা দেখতে চেয়েছি, তারপর আমি ভাবছিলাম যে সানডে সাসপেন্সটা শুনবো, তাহলে বোঝা যাবে যে কীরকম চেঞ্জেস ফিল্মটার মধ্যে করা হয়েছে। ফিল্মটা নিয়ে যদি কথা বলি, সিরিয়াসলি ফিল্মটার মেকিং, ফিল্মটার এক্সিকিউশনটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু আমরা টিজার ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম। ফিল্মটার সিনেমাটোগ্রাফিটা কিন্তু চরম ছিল, বেশ ভালো ভালো শট কিন্তু এই ফিল্মটার মধ্যে নেওয়া হয়েছে। এবং টেকনিক্যাল দিক থেকে যদি কথা বলতে হয়, কালার গ্রেডিংটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। ক্যামেরার কাজটা কিন্তু যথেষ্ট ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু কিছু এখানে বিল্ড আপ মুভমেন্ট এমনভাবে দেখিয়েছে যে সিটি হাততালি কিন্তু রীতিমতো হলের মধ্যে পড়বেই। এবং তার সাথেও ফিল্মের যে মেন একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ভিএফএক্সের কাজ। কেন ভিএফএক্সের কাজ? কারণ তোমরা পোস্টারে দেখেছিলে যে দেবের হাতে একটা সাপ ছিল, যেটার কিন্তু একটা প্রধান ভূমিকা এই ফিল্মটার মধ্যে আছে। তো সাপটার অ্যানিমেশন, ভিএফএক্সটা কীভাবে ফিল্মটার মধ্যে দেখিয়েছে, এটা কিন্তু দর্শকদের মধ্যে একটা কিউরিওসিটি অবশ্যই থাকবে। তো সেখানে বলে রাখি, বাংলা ইন্ডাস্ট্রি যেরকম বাজেট, যেরকম ভিএফএক্স তারা এখানে অ্যাফোর্ড করতে পারে, সেদিক থেকে বিবেচনা করতে গেলে এই ফিল্মটার মধ্যে ওই সাপটার ভিএফএক্সটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং ওই সিনটা, ওই মুভমেন্টটা এমনভাবে স্ক্রিনের মধ্যে ডিরেক্টর ফুটিয়ে তুলেছে যে তোমরা এত খুঁটিনাটি কিন্তু দেখার তখন সময় পাবে না, তোমরা কিন্তু পুরোপুরি ওই থ্রিল মোমেন্টটা এনজয় করবে। ফিল্মের কালার গ্রেডিংটা কিন্তু বেশ ভালোভাবে দেখেছি, লুক অ্যান্ড ফিলটা কিন্তু মেন একটা ভূমিকা প্লে করেছে, প্রত্যেকটা শট কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে। এবং যেহেতু গল্পটা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্সের আগের সময়, তো সেই হিসেবে কিন্তু পোশাক আশাকগুলো বেশ সেইভাবেই কিন্তু এখানে করা হয়েছে। বাট হ্যাঁ, ব্যোমকেশের যে লুকটা, সেটা কিন্তু সম্পূর্ণ আমরা নতুন রূপে একটা দেখতে পেয়েছি। কারণ ব্যোমকেশ আমরা জানি যে তিনি ধুতি পাঞ্জাবি এরকম টাইপের পরে তিনি স্মোক করেন, বাট এখানে ব্যোমকেশকে কিন্তু একদম সম্পূর্ণ অন্য রূপে দেখিয়েছে। দেব কিন্তু এখানে নিজের একটা ব্যোমকেশ কিন্তু স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে। এরকম লুকে ব্যোমকেশ আমরা ভাবলেই এখন কিন্তু দেবের কথাই মনে পড়বে। এবার এখানে ক্যারেক্টারগুলো নিয়ে যদি কথা বলি, প্রত্যেকজনের অভিনয় কিন্তু ফিল্মটার মধ্যে বেশ
বেশ ভালো ছিল। রজতাভ দত্ত থেকে শুরু করে অম্বরীশ, মানে সত্যম ভট্টাচার্য প্রত্যেকদিনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। বাট হ্যাঁ, সত্যম ভট্টাচার্য কিন্তু এখানে রীতিমতো চমক দেবে আমি এক্সপেক্ট করিনি। ফিল্মটা যখন আমি দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে এই লোকটা ক্যারেক্টারটাকে এরকম মানে ভাবে কেন দেখিয়েছে, এরকম মানে স্ক্রিন প্রেজেন্স কেন এত কম দিচ্ছে, যেখানে লোকটা ভালো অভিনয় করে, দারুণ পোটেনশিয়াল আছে, তাকে এইভাবে কেন ইউজ করা হচ্ছে। বাট আই ওয়াজ কমপ্লিটলি রং। কেন কমপ্লিটলি রং? কারণ শেষে গিয়ে তাকে এরকম একটা ট্রানজিশন যে আমরা দেখতে পাবো সেটা কিন্তু বিশাল বিশাল বড় ব্যাপার ছিল। এবং জাস্ট সত্যম ভট্টাচার্য কাঁপিয়ে দিয়েছে, লিটারেলি কাঁপিয়ে দিয়েছে। মানে ক্লাইম্যাক্স সিনটা, তার যে অভিনয়টা এক কথায় অসাধারণ ছিল। বাট এই ফিল্মটার মধ্যে অম্বরীশ বাবুর যে চরিত্রটা অ্যাজ আ অজিত, আমি খুব খুব হতাশ হয়েছি। এখানে অজিতের চরিত্রটা কিন্তু সেইভাবে ফুটে তুলতে পারেনি। ব্যোমকেশের গল্পে কিন্তু অজিতের ভালো রকম একটা ভূমিকা থাকে, এই ফিল্মটার মধ্যে অজিতকে সেইভাবে ইউজই করা হয়নি, একটু কমিক রিলিফ হিসেবে ইউজ করা হয়েছে। এবং সত্যি আমার দেখে খারাপ লাগছিলো যে অম্বরীশ বাবুকে এইভাবে এই ফিল্মটার মধ্যে ফুটে তোলা হয়েছে। মানে তুমি এখানে অজিতকে যেভাবে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে, অজিতের মানে এখানে একটা অন্যভাবে দেখানোর চেষ্টা করছো পার্সপেক্টিভে, বাট এরকম একটা ক্যারেক্টার মানে এইভাবে ফুটিয়ে তুলবে, দ্যাট ওয়াজ নট অ্যাট অল এক্সপেক্টেড। এখানে সত্যবতী হিসেবে রুক্মিণী মৈত্রের পারফরমেন্সটা কিন্তু বেশ ভালো ছিল। যেটুকু সময় এখানে আমরা ব্যোমকেশ, সত্যবতী বা বলা যেতে পারে এই রুক্মিণীর যে স্ক্রিন প্রেজেন্সটা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু দারুণ লাগছিল, কারণ তারা রিয়েল লাইফে কাপেল, তো সেই কেমিস্ট্রিটা কিন্তু তারা স্ক্রিনের মধ্যে ইজিলি ফুটিয়ে তুলেছে, যেটা কিন্তু দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। ফিল্মে যে মেন জিনিসটা যেটার জন্য ফিল্মটা দেখার একটা আলাদা অভিজ্ঞতা অবশ্যই হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। চূড়ান্ত লেভেলের এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। মানে ব্যোমকেশের মুভিতে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কখনো আগে এক্সপেক্ট করিনি। এটা কিন্তু একটা বেশ ভালো প্লাস পয়েন্ট ছিল। এবং ফিল্মটা অ্যাকশনটাও কিন্তু ভালোভাবে দেখিয়েছে। এবং বোম সত্যান্বেষী গানটা যে মোমেন্টে ইউজ করেছে, বস তোমরা কিন্তু পুরোপুরি হাততালি সিটি মারবে ওই সব মোমেন্টগুলোতে, কারণ ক্লাইম্যাক্স সিনটায় ওই গানটা ইউজ করা হয়েছে। এবং তার সাথেও দেবের যে এন্ট্রি সিনটা হবে অ্যাজ আ ব্যোমকেশ, দ্যাট ওয়াজ কি ক্যাশ, লিটারেলি কি ক্যাশ। মানে এভাবে যে এখানে ব্যোমকেশকে যে ইন্ট্রোডিউস করা হবে বা দেবকে অ্যাজ আ ব্যোমকেশ সেখানে যেভাবে দেখিয়েছে, বস সিরিয়াসলি এটা কিন্তু এক কথায় চূড়ান্ত ছিল। মানে দেবই পারে এরকম ইন্ট্রোডাকশন সিনগুলোকে তুলে ধরার জন্য, মানে অস্থির। ফিল্মের স্টোরিটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখানো হয়েছে। কিছু জায়গায় অবভিয়াসলি একটু এদিক ওদিক চেঞ্জেস করেছে, এটা আমার দেখে মনে হলো। এবার যেহেতু ফিল্মের রান টাইমটা বেশি না, সেজন্য কিন্তু স্ক্রিন প্লেটা বেশ টাইট করে রাখা হয়েছিল। এবং দেব ব্যোমকেশ চরিত্রটা কিন্তু যথাসাধ্যভাবে ফুটিয়ে তুলতে পেরেছে নিজের মতো করে। এখানে দেব কিন্তু অন্য কাউকে সেইভাবে কপি করে কিন্তু ব্যোমকেশকে এখানে ফুটিয়ে তোলা কিন্তু চেষ্টা করে, নিজের মতো করে এখানে ব্যোমকেশ কিন্তু একটা অন্য রূপে দেখিয়েছে, যেটা কিন্তু আমার অতটাও খারাপ লাগেনি। কিছু কিছু জায়গায় আমার দেবের উচ্চারণগুলো একটু আরও, বাট তার প্রচেষ্টা, তার চেষ্টাটা কিন্তু অবশ্যই তারিফ করতে হবে, সেটা কিন্তু আমার খারাপ লাগছিল না। এবং বাকি যে চরিত্রগুলো ছিল তাদের রোলটাও ঠিকঠাক ছিল। অজিত এবং ব্যোমকেশের যে বন্ডিংটা, যেটা মানে গল্পের মধ্যে মেন ভূমিকা থাকে, সেটাও কিন্তু কোথাও গিয়ে আমার এই ফিল্মটার মধ্যে সেই বন্ডিংটা একটু কম মনে হয়েছে। তো ওভারঅল বলতে গেলে ব্যোমকেশের যে হাইপটা আছে, মানে দেব কীরকম উতরে দিল ব্যোমকেশ হিসেবে, আমি বলবো দেব কিন্তু বেশ ভালোভাবে উতরে দিয়েছে। এবং এরপরেও যদি দেব এই ফ্র্যাঞ্চাইজিটাকে এগিয়ে নিয়ে যায়, মানে ব্যোমকেশ রোলটা যদি তিনি এরপরেও করে, আমার দৃঢ় বিশ্বাস আছে সে ব্যোমকেশটাকে কিন্তু আরও অন্যভাবে দর্শকদের কাছে উপস্থাপনা করবে। এবং এই যে তিনি একটা যে স্ট্যান্ডার্ড সেট করে দিল যে ব্যোমকেশ মুভিতেও এই জিনিসগুলো পসিবল হয়, দেবের পরবর্তী যদি ব্যোমকেশের মুভি আসে তখন কিন্তু দর্শকদের একটা আলাদা এক্সপেকটেশনস অবশ্যই তৈরি হয়ে যাবে। তো এবার তোমরা যদি ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখে না থাকো, আমি বলবো তোমরা দেখতে পারো। তোমরা যদি ব্যোমকেশ ও দুর্গরহস্য দেখে থাকো, আমি জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।